প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। শুনতে যাচ্ছেন নিক পিরোগের 3 AM সিরিজ থেকে 3:10 AM এর দ্বিতীয় খণ্ডটি। অনুবাদ করেছেন সালমান হক। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। ইনগ্রিডকে বিদায় জানিয়ে ফোনটা কেটে দিলাম। ল্যাসির চেইনে টান দিতে লাগলো। আরে যাচ্ছি তো বাসায়, 1 সেকেন্ড। মিয়াও। আমি পাত্তা দিলাম না ওকে। নিজেকে আগে কখনো এতটা অসহায় মনে করিনি। মনে হচ্ছে যেন দৌড়াতে শেখার আগেই কেউ আমাকে ইউসেন বোল্টের সাথে অলিম্পিকের ময়দানে দাঁড় করিয়ে দিয়েছে। একজন সন্ত্রাসী? আমার মা একজন সন্ত্রাসী ছিলেন? 9/11-এর ঘটনার কথা মনে পড়ে গেল। সেদিন রাত 3টায় ঘুম থেকে ওঠার পরে আমি আমার স্বাভাবিক কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। এ ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। 18 ঘন্টা আগে টুইন টাওয়ারে দুইটা প্লেন আছড়ে পড়েছে। যদি সেটা অন্য কোনো সপ্তাহে হতো, তাহলে বাবা আমাকে মোবাইলে মেসেজ দিয়ে জানিয়ে রাখতেন আক্রমণটার ব্যাপারে। কিন্তু বাবা সে সময় বাহামাতে ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন, আর ওখানে তখন ফোনের নেটওয়ার্ক কাজ করতো না। তিনি পরে আমাকে বলেছিলেন বাহামা থেকে ফিরে আসতে তাকে কতটা বেগ পেতে হয়েছিল, কারণ আমেরিকান ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার সময় ছিল ওটা। তাকে বাহামার বিমানবন্দরে 3 রাত কাটাতে হয়েছিল। শেষ পর্যন্ত একটা প্লেনে করে মায়ামিতে এসে পৌঁছান। সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে অবশেষে ভার্জিনিয়ায় ফিরে আসেন। টুইন টাওয়ার আক্রমণের খবরটা আমি কোনো টিভি চ্যানেলেও দেখিনি, কারণ আমার হাতে এত সময় নেই। আমি সেটা জানতে পারি আমার ট্রেড অ্যাকাউন্টে লগ ইন করার পর, কারণ শেয়ার মার্কেটে বড়সড় ধস নামে ওই ঘটনার কারণে। একদিনেই প্রায় $5,000 হারাই আমি। ওই দিন বাকি সময়টা আর এরপরে 4 দিন 9/11-এর ব্যাপারে বিভিন্ন খবর ঘেঁটে কাটাই। আমি ইনগ্রিডকেও একবার জিজ্ঞেস করেছিলাম 9/11-এর ঘটনাটা টিভিতে দেখার জন্য সে কত সময় কাটিয়েছিল। উত্তরে সে বলেছিল প্রথম সপ্তাহেই প্রায় 50 ঘন্টা বসেছিল টিভি সেটের সামনে। 50 ঘন্টা! আমার জন্য 50টা দিনের সমান। আমি জানি ওরকম ঘটনা সচরাচর ঘটে না, আর ঘটলেও সেটা সরাসরি ক্যামেরায় রেকর্ড করা থাকে খুব কমই। তাই টুইন টাওয়ার ধসে পড়ার ভিডিওটা নিয়ে সারা পৃথিবীতে হুল্লোড় পড়ে গিয়েছিল। কিন্তু 4 দিন টিভিতে একই জিনিস দেখার পর আমি অন্যদিকে মনোযোগ দিই। আমার জন্য ওইটুকুই যথেষ্ট। যদিও অন্য সবার মতো আমিও ওই সন্ত্রাসীদের উপর ভীষণ ক্ষুব্ধ ছিলাম, মানসিকভাবে কষ্টও পেয়েছিলাম অনেক। টুইন টাওয়ারের লোকগুলোর তো কোনো দোষ ছিল না। না জানি কত ছেলে মেয়ের বাবা মা আর ফিরে যায়নি ওদের কাছে। কিন্তু এখন এটা আমি কি শুনলাম? আমার মাও একজন সন্ত্রাসী ছিলেন? আমার মা ওই হারামিদের একজন? মিয়াও মিয়াও মিয়াও। কি হয়েছে আবার? মিয়াও। আমি আমার ঘড়ির দিকে তাকালাম। এখন বাজে 3:57। ল্যাসির দিকে তাকালাম। দৌড় দে! দুজনেই প্রাণপণে দৌড়ানো শুরু করলাম। আমার বাসা থেকে প্রায় 1.25 মাইল দূরে আছি এখন। 1 মাইল দৌড়াতে আমার সময় লাগে অন্তত 7 মিনিট। যদি রাস্তার মাঝখানে ঘুমাতে না চাই, তাহলে আমাকে এখন এর চেয়েও জোরে দৌড়াতে হবে। কনক্রিটের শক্ত রাস্তা ধরে দৌড়াতেই থাকলাম। ঘড়ির দিকে এক নজর বুলিয়ে দেখি 3:58 বাজে। আমার বাসার রাস্তাটার কাছে পৌঁছে গেছি প্রায়। ল্যাসিও আমার সাথে সমান তালে দৌড়াচ্ছে। ওর দিকে না তাকিয়েও এটা বুঝতে পারলাম ওর চোয়ালও আমার মতো শক্ত হয়ে আছে রাস্তার দিকে মনোযোগ দেয়াতে। একটা কফি শপ আর একটা লন্ড্রি পার হয়ে গেলাম। আমার বাসাটা দেখা যাচ্ছে আধ ব্লক দূরে। ভাবলাম একবার ইনগ্রিডকে ফোন দিয়ে জানিয়ে রাখি আমি সময় মতো বাসায় পৌঁছাতে পারিনি, সে যাতে এখানে এসে আমাকে খুঁজে বের করে। কিন্তু সে সময়ও নেই এখন। ঘড়ির মিনিটের কাঁটা 58 থেকে 59 হয়ে গেল। এখনো সময় আছে, মনে হচ্ছে আমি পারবো। 45 সেকেন্ডের মধ্যে আমাকে আরও 50 কদম দৌড়াতে হবে। এরপর 3 তলার সিঁড়ি বেয়ে উঠে আমার দরজাটা খুলতে হবে। 20 সেকেন্ড পর আমি আর ল্যাসি সিঁড়ি বেয়ে উপরে ছুটছি। আশেপাশে তাকিয়ে শোবার মতো জায়গাও খুঁজতে লাগলাম। আমি চাই না ঘুম থেকে উঠে নিজেকে আবার হাসপাতালে আবিষ্কার করতে। যখন জরুরি বিভাগের নার্সরা আপনাকে ক্রিসমাসের সময় শুভেচ্ছা কার্ড পাঠানো শুরু করে, তখন বুঝবেন আপনার আসলেও সমস্যা আছে। এর আগে 6 বার মাথা ফেটেছে, 2 বার ভেঙেছে হাত, আর একবার পাঁজরের হাড় ভেঙে ফুসফুসের সাথে লেগে গেছিল আমার। অসংখ্য সেলাইয়ের কথা না হয় বাদই দিলাম। এসবই গত 8 বছরের হিসেব মাত্র। 3 তলার হলওয়েতে পৌঁছে গেছি।
আমরা পারবো। চাবিটা এর মধ্যে আমার হাতের মুঠোয় উঠে এসেছে। তালায় চাবিটা ঢুকিয়ে দরজার হ্যান্ডেল ধরে মোচড় দিলাম। আসলে দরজাটা না খুলে গেলেই বোধহয় ভালো হতো, তাহলে আমি হলওয়ের কার্পেটের উপরেই ঢলে পড়তাম। কিন্তু দরজাটা আধখোলা হয়ে থাকলে আমি ভেতরের শক্ত কাঠের মেঝের উপর মুখ থুবড়ে পড়তাম আড়াআড়িভাবে। অন্তত মনে মনে এই দৃশ্যের কথাই কল্পনা করে রেখেছিলাম। কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমি কাঠের মেঝেতে নয়, আমার লিভিং রুমের কার্পেটের উপর পড়ে আছি। মাথার নিচে একটা বালিশ আর শরীরটা কম্বল দিয়ে মোড়ানো। পাশেই কফি টেবিলের উপর এক গ্লাস পানি আর 3টা অ্যাডভিল রাখা। একসাথে 3টা অ্যাডভিলে মুখের ভেতর চালান করে দিয়ে গ্লাসের পাশে রাখা কাগজের টুকরোটা হাতে তুলে নিলাম। ঘুমকুমার, তোমার জন্য কিছু খাবার নিয়ে এসে দেখি তুমি দরজার কাছে মেঝের উপর ঘুমাচ্ছ। কালকে রাতে আমার সাথে কথা বলার পরে নিশ্চয়ই আবার তোমার মায়ের চিন্তায় ডুবে গিয়েছিলে, তাই না? এই জন্য আর সময় মতো বাসায় ফিরে আসতে পারোনি। যেভাবে দরজার চৌকাঠের উপর পড়েছিলে, আমার মনে হয় আর একটু সময় পেলে বাসায় ঢুকে যেতে পারতে। মাঝে মাঝে ভুলে যাই আমি একজন গোয়েন্দার সাথে প্রেম করছি। পড়তে থাকলাম বাকি লেখাটা। আমি তোমাকে ভালো মতো পরীক্ষা করে দেখেছি, কোথাও বড় ধরনের কোনো ব্যথা পাওনি বলেই মনে হচ্ছে। তোমার বাম কাঁধের কাছটা অবশ্য ফুলে উঠতে শুরু করেছিল। ঘুম থেকে উঠেই বরফ লাগাবে সেখানে। তোমার ভাগ্য ভালো বলতে হবে, তোমার নাকটা থেতলে যায়নি। আসলে আমার ভাগ্যও ভালো, নাহলে আমাকেই তো সারা জীবন তোমার নাক ডাকার আওয়াজ সহ্য করতে হতো। আমি তোমার পা ধরে টেনে ভেতরে ঢুকিয়েছি। পিঠে একটু ছিলে গেছে বোধহয়। তোমার শার্টটা বারবার উপরে উঠে যাচ্ছিল। কোমরের একটু উপরে হাত বোলালাম, আসলেও লাল হয়ে আছে জায়গাটা। আর তোমার মার সম্পর্কেও খোঁজ খবর নিয়েছি, যদিও কালকের তুলনায় তেমন বেশি কিছু জানতে পারিনি। অনেককেই ফোন দিয়েছি সারাদিনে, কিন্তু কেউই মুখ খুলছে না এই ব্যাপারে। মর্গেও ফোন করেছিলাম, কিন্তু ওরা বলল লাশটা নাকি ম্যাকলিনের ফেডারেল মর্গে স্থানান্তর করা হয়েছে। ওখানেও যখন ফোন দিলাম তখন হালকা পাতলা কিছু জানতে পারলাম, কিন্তু এখন সেটা বলতে পারবো না। খুবই জরুরি একটা মিটিং আছে সকালে, তাই থাকতেও পারলাম না। কিন্তু কালকে এসে সব কিছু খুলে বলবো তোমাকে। তোমার ইনগ্রিড। ও, তোমার জন্য যে থাই খাবারগুলো এনেছিলাম, ল্যাসি সেগুলোতে ভাগ বসিয়ে দিয়েছে। আগে ভাগে তোমাকে সাবধান করে দিলাম। হ্যাপি অ্যানিভার্সারি। হাসি মুখে চিঠিটা পড়ে শেষ করলাম। কাঁধের ব্যথাটা এখনো কমেনি। ল্যাসিকে খোঁজার জন্য আশেপাশে তাকালাম। ভেবেছিলাম ব্যাটাকে ঘুমন্ত অবস্থায় দেখব সোফার উপর, কিন্তু না, সে ওখানে নেই। নবাবজাদা আমার ঘরে বড় বিছানাটার উপরে ঘুমাচ্ছে। কষ্ট করে হেঁটে হেঁটে ঘরে ঢুকলাম। বিছানার পাশের ঘড়িতে সময় দেখাচ্ছে 3টা 3। ল্যাসি? ও চোখটা একবার পিটপিট করল, নাকটা কুঁচকালো শুধু। বাহ, আমার জন্য খুব টেনশনে ছিলি দেখা যাচ্ছে। তুই কি করবি মানে? অন্তত আমার পাশে এসে ঘুমাতে তো পারতি। হ্যাঁ, আমি জানি তুই একটা কুকুর না। তাই না? তুই বিছানায় না শুলে ওটার প্রতি অসম্মান জানানো হতো, রাইট? আচ্ছা বাদ দে। ঘুরে রান্নাঘরের দিকে রওনা দিলাম। অনেক খিদে পেয়েছে। ফ্রিজটা খোলা রেখে গোটা 2 স্যান্ডউইচ আর একটা প্রোটিন শেক পেটের ভিতর চালান করে দিলাম। ল্যাসি হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। ওর দিকে তাকিয়ে মাথা নাড়লাম। না, আমার নাস্তা থেকে কোনো ভাগ পাবি না আজকে। কারণ ইনগ্রিড আমার জন্য যে থাই খাবারগুলো এনেছিল সেগুলো তুই একাই সাবার করে ফেলেছিস। কি খাসনি তুই? এদিকে আয় দেখি। আমি নিচু হতেই ব্যাটা দৌড়ে পালিয়ে গেল। জানতাম। একবার ভাবলাম ঘাড়ে বরফ লাগাই, কিন্তু পর মুহূর্তে বাতিল করে দিলাম চিন্তাটা। এত সময় নেই হাতে। এখন বাজে 3টা 6। স্কাইপ অন করে বাবাকে ভিডিও কল করতে গিয়ে মনে পড়ল মার্ডক তার ল্যাপটপের 12টা বাজিয়ে দিয়েছে। তাই তার মোবাইল ফোনে কল দিলাম। 4বার রিং হওয়ার পর ফোনটা তুললেন তিনি। হেনরি, কি খবর তোমার? এই তো বাবা। কালকে রাতের জন্য কিছু মনে করো না। আরে বাদ দেন, এরকম হয় মাঝে মাঝে। মার্ডক কি এখনো বাইরে? বাবা রাগ করলে মাঝে মাঝে মার্ডককে বাইরে ওর আলাদা ঘরে পাঠিয়ে দেন। না, ওর ভুল বুঝতে পেরেছে, তাই না মার্ডক?
ফোনের এপাশ থেকে মারডকের হুটোপুটির আওয়াজ শুনতে পেলাম। ল্যাসিও সেটা শুনতে পেয়ে লাফ দিয়ে আমার কোলে উঠে ফোনে থাবা দিতে লাগলো। আরও কিছুক্ষণ পর বাবা জিজ্ঞেস করলেন, গতকাল কেমন কাটলো তোমার? মা মারা গেছেন। কি? পরের 3 মিনিটে আমি তাকে সব কিছু খুলে বললাম। আমার কথা বলা শেষ হবার পরও ওপাশে নীরবতা বজায় থাকলো। বাবা, আছি আমি। আপনি কি জানতেন? না, কিন্তু এবার তো সব কিছু মিলে যাচ্ছে, তাই না? মার ওই অদ্ভুত ট্যুরগুলো কিংবা ওরকম অদ্ভুত সময়ে ফোন আসা, আর কেনই বা তিনি আমাদের ওভাবে ছেড়ে চলে গেলেন, সব কিছুর উত্তরই পেয়ে গেছি। আপনার কি মনে হয় মা কি আসলেই কোনো বড় সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত ছিলেন? কিন্তু বাবার কাছ থেকে কোনো জবাবই পেলাম না। ফোনের ওপাশে শুধুই নীরবতা। তিনি নিশ্চয়ই তার 9 বছরের বিবাহিত জীবনের কথা চিন্তা করছেন এখন। ল্যাসির দিকে তাকালাম। ব্যাটা একটা থাই মুরগির পা চিবোচ্ছে। কিরে, তোকে কার্পেটের ওপর খেতে না বলেছি না? ল্যাসি আবার কি করলো? বাবা জিজ্ঞেস করলেন। কালকের ইনগ্রিডের সাথে ফোন কলের পরের ঘটনাটা বললাম তাকে। খুব ভালো একটা মেয়ে ইনগ্রিড, ওকে কখনো দূরে সরে যেতে দিও না। মনে হয় বাবার এই কথা বলার পেছনে মাকে ধরে রাখতে না পারার আক্ষেপ কাজ করছে। তিনিও নিশ্চয়ই সারা জীবন মার সাথে সংসার করতে চেয়েছিলেন। আচ্ছা, ইনগ্রিডের অতীতেও যদি এরকম গোপন কিছু থাকে, আমি কি পারবো তখন মানিয়ে নিতে? কখনোই দেব না, বললাম তাকে। আপনি কিন্তু আমার কথার জবাব দিলেন না এখনো। আপনার কি মনে হয় মা আসলেও একজন সন্ত্রাসী ছিলেন? না, তোমার মা কোনোভাবেই কোনো সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত থাকতে পারেন না। উনি এতটা নিশ্চিত গলায় কথাটা বললেন যে আমি একদম অবাক হয়ে গেলাম। আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কিভাবে? কারণ তোমার মা সিআইএর হয়ে কাজ করতেন। বোমাটা ফাটিয়ে একটু থামলেন তিনি। একজন স্পাই ছিল। আমি বাবার অট্টহাসিতে ফেটে পড়ার জন্যে অপেক্ষা করছি আমাকে এত সহজে বোকা বানানোর জন্যে, কিন্তু সেরকম কিছুই হলো না। ফোনের ওপাশটা নীরবই রইল। আপনি বলতে চাচ্ছেন মা একজন গুপ্তচর হিসেবে কাজ করতেন? হ্যাঁ। দাঁড়ান দাঁড়ান, আপনি যদি এটা আগে থেকেই জানতেন তাহলে সেটা আমার কাছ থেকে এতদিন গোপন রেখেছিলেন কেন? আমি তোমার মাকে কথা দিয়েছিলাম তোমাকে এটা কখনো বলবো না। তাতে কি, সেটা তো আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। এতদিনে সেটা আমাকে জানাতেই পারতেন। আমি দুঃখিত হেনরি, কিন্তু আমার পক্ষে এই প্রতিজ্ঞা ভঙ্গ করা সম্ভব ছিল না। আমি আজ পর্যন্ত বাবার কোনো কাজ নিয়ে প্রশ্ন তুলিনি, কিন্তু এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তিনি এখনো মার হয়ে কথা বলে যাচ্ছেন। ফোনটা শক্ত করে গালের সাথে চেপে ধরলাম। আমি বিশ্বাসই করতে পারছি না এত বড় একটা ব্যাপার আপনি আমার কাছ থেকে গোপন করলেন। আর এতদিন আমি ভেবেছি মা যে আমাদের ছেড়ে চলে গেছেন এর জন্য আমিই দায়ী। কিন্তু সিআইএর হয়ে কাজ করলে তো তাকে ওসব নিয়ে ব্যস্ত থাকতেই হবে, এটাই স্বাভাবিক। আপনি যদি একবার বলতেন তাহলেই হতো। সে কি কাজ করে এটার সাথে তোমাকে ব্যাপারটা না বলার কোনো সম্পর্ক নেই। তোমাকে এটা বুঝতে হবে, সে যেই কাজ করুক না কেন তার কাছে ওটার গুরুত্ব আমাদের চাইতে বেশি। সেই কাজের জন্য আমাকে আর তোমাকে এভাবে ফেলে দিয়ে চলে যাবে, এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। তার উচিত ছিল চাকরি বাদ দিয়ে তোমার দেখাশোনা করা। বাবা চড়া গলায় বললেন। একটু শান্ত হলাম আমি। আমাকে বাবা ব্যাপারটা খুলে বলেননি কারণ তিনি ভেবেছেন আমি কষ্ট পাবো। আমি হয়তো এটা ভাববো আমার মা আমাকে ফেলে পুরো পৃথিবী উদ্ধার করতে ব্যস্ত। গলার সুর পাল্টে প্রশ্ন করলাম, আপনি এটা জানতে পারলেন কিভাবে? মাই কি আপনাকে বলেছিলেন? তোমার বয়স তখন 2 বছর। অনেকক্ষণ চুপ থাকার পর তিনি জবাব দিলেন, সে কেবলই একটা ট্যুর করে ফিরেছিল তখন। আমি তো ভেবেছিলাম সে তার কোম্পানির কাজে উত্তর আফ্রিকার কোনো দেশে গেছিল। আচ্ছা, মা যখন অফিসের কাজের নাম করে বাইরে থাকতেন তখন কি আপনাকে সেখান থেকে ফোন করতেন? তোমাকে এটা বুঝতে হবে, আমি 80-র দশকের কথা বলছি। তখন সবার হাতে হাতে মোবাইল ফোন ছিল না। আর তোমার মায়ের প্রজেক্টগুলো হতো দুর্গম সব এলাকায়। সুযোগ পেলে হঠাৎ হঠাৎ ফোন করতো সে, তাও বেশি কথা বলতো না।
তুমি কেমন আছো, কিংবা হেনরিকে আমার আদর দিও, এসব কথা আর কি। মা যে আমার কথা ৩০ বছর আগে ফোন করে জানতে চাইতেন, এটা ভেবে একটু হলেও ভালো লাগলো। বলতে থাকেন। তোমার মা কেবলই আফ্রিকার ট্যুর থেকে ফিরেছেন, আর তুমিও জেগেছিলে সে সময়। পুরো ঘর জুড়ে দৌড়ে বেড়াচ্ছিলে, এটা ওটা নাড়াচাড়া করছিলে। আমি আর তোমার মা সোফার উপর বসেছিলাম। এদিকে তুমি হঠাৎ করে তোমার মার হ্যান্ডব্যাগ থেকে সব কিছু ঢেলে ফেললে। সব মানে সব, লিপস্টিক, মানি ব্যাগ, খুচরা পয়সা, এমনকি পাসপোর্টও। বলে একটু থামলেন তিনি। তোমার মার পাসপোর্টের ছবিটাও ছিল একটা মজার জিনিস। ছবিতে খুবই অদ্ভুত দেখাতো তাকে। আমি প্রায় খেপাতাম ওকে এটা নিয়ে, কিন্তু সেবার পাসপোর্টটা হাতে নিয়েই জমে গেলাম। প্রথমে ভেবেছিলাম আমার জ্বালায় অতিষ্ঠ হয়ে তোমার মা হয়তো নতুন ছবি তুলেছেন আমাকে না জানিয়েই, কিন্তু তখন ছবির নিচের নামটাতে আমার চোখ গেল। এখনো মনে আছে, নামটা লেখা ছিল রেবেকা হ্যালগ্রেভস। আমি একটা প্যাডে নামটা টুকে নিয়ে জিজ্ঞেস করলাম, এ ব্যাপারে মা কি ব্যাখ্যা দিয়েছিলেন? কোনো কৈফিয়তই দেননি। সরাসরি আমাকে বলে সিআইএর হয়ে কাজ করে সে। আর আপনি সেটা বিশ্বাস করেছিলেন? আমি যে কি বিশ্বাস করব আর কি বিশ্বাস করব না, এটা বুঝে উঠতে পারছিলাম না। তখন সে আমাকে বেসমেন্টের একটা গোপন আলমারি দেখায়। ঠিক সিনেমার মতো ব্যাপার। 5টা পাসপোর্ট, অনেকগুলো দেশের মুদ্রা আর একটা পিস্তল। কি বলেন? আসলেই? আপনাকে আর অন্য কিছু জানাননি? না, এর বেশি আর একটা শব্দ বের করতে পারেনি ওর মুখ থেকে। ওকে নাকি কি সব প্রতিজ্ঞা রক্ষা করে চলতে হয়। আমাকেও কথা দিতে হয়েছিল ব্যাপারটা যাতে কাউকে না জানাই, এমনকি তোমাকেও না। সঠিক সময় আসলে সে নিজেই তোমাকে সব জানাতে চেয়েছিল, আর আপনি চুপচাপ এটা মেনে নিয়েছিলেন। তো আর কি করতাম আমি? এটা ওর চাকরি ছিল, তাই না? তিনি যে আপনাকে এতদিন ধরে মিথ্যেগুলো বললেন। দেখো বাবা, তোমাকে একটা কথা বলি, তুমি যখন কাউকে মন থেকে ভালোবাসবে, তখন এসব জিনিসের সাথে তোমাকে মানিয়ে নিতেই হবে। তোমার মা যতক্ষণ আমার সাথে ছিলেন, ততক্ষণ তার পরিচয় ছিল স্যালি বেন্স। আমার আর তোমার প্রতি তার ভালোবাসাটা তো মিথ্যে ছিল না, কিন্তু চাকরির ক্ষেত্রে প্রয়োজনে যদি তাকে অন্য কোনো বেশ ধারণ করতে হয়, সেখানে আমি কি বলতে পারি? কিন্তু এরপর তিনি যখন আমাদের ফেলে চলে গেলেন, তিনি তো স্যালি বাদ দিয়ে রেবেকা নামটা বেছে নিলেন। হ্যাঁ, এটা তার একটা ক্ষমার অযোগ্য অপরাধ। ক্ষমার অযোগ্য? আমার ইচ্ছা করছে 5 ঘন্টা ধরে বাবার সাথে ফোনে কথা বলি, কিন্তু সেটা করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আমার অসুখটা নিয়ে সহজে কোনো আক্ষেপ করি না, কিন্তু অনেক বছর পর আজকে এই হেনরি বিনস কন্ডিশনের উপর আমার মেজাজটা খারাপ হয়ে গেল। আচ্ছা বাবা, আজকে আর কথা বলতে পারবো না, কিন্তু কালকে আমি আবার ফোন দেব, তখন সবকিছু আমাকে খুলে বলতে হবে, সব। বাবা আস্তে করে সম্মতি জানালেন ফোনের ওপাশ থেকে। যদিও আমার মনে হয় না তার কাছে বলার মতো খুব বেশি কিছু আর বাকি আছে। এখন বাজে 3:23। ইন্টারনেট খুলে বসেই রেবেকা হ্যালগ্রেভস লিখে গুগল সার্চ দিলাম। হ্যালগ্রেভস নামে অনেককে খুঁজে পেলাম সার্চ রেজাল্টে, রেবেকা নামে অনেককে খুঁজে পেলাম। শুধু রেবেকা হ্যালগ্রেভস নামের কেউ নেই। ল্যাসি লাফ দিয়ে আমার কোলে উঠে বসল। ওর পিঠে হাত বোলাতে বোলাতে আপন মনে চিন্তা করতে লাগলাম। আমার মা একজন সন্ত্রাসী নয়, গুপ্তচর। এখন তার বয়স হয়তো 60-65। এই বয়সে এসে তো আর গুপ্তচরগিরি করতেন না, নাকি করতেন? আমি এতদিন ভাবতাম মা হয়তো তার কাজ থেকে অবসর গ্রহণ করে পেনশনের টাকায় কোথাও শান্তিতে বসবাস করছেন, কিন্তু সেটা আর কোনোভাবেই সম্ভব নয়, কারণ তিনি এখন মৃত। একসাথে অনেকগুলো প্রশ্ন এসে জমা হলো আমার মাথায়। মা কিভাবে হোমল্যান্ড সিকিউরিটির রাডারে ধরা পড়লেন? তিনি যদি আসলেও একজন গুপ্তচর হয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে 4 নম্বরের বিপদ সংকেত জারি করা হলো কেন? তাও আবার লাল রঙের। মা কি বিশ্বাসঘাতকতা করেছিলেন? আমার মার জন্মস্থান যে ঠিক কোথায়, এটা এখনো জানি না আমি, কিন্তু আমেরিকা যে নয় সেই ব্যাপারে নিশ্চিত। তার কথায় পূর্ব ইউরোপের একটা টান থাকত, নাকি ওটাও মেকি ছিল? সিআইএতে তিনি কি স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে যোগদান করেছিলেন,
নাকি সিআইএর গুপ্তচরের বেশে রাশিয়া কিংবা ইউক্রেনের হয়ে কাজ করে আসছিলেন এতদিন? প্রেসিডেন্ট সুলিভান অবশ্য ইউক্রেনের সাথে ঝামেলা নিয়ে কথা বলেছিলেন একবার। মার মৃত্যু কি কোনোভাবে এটার সাথে সম্পর্কযুক্ত? উফ, সব জট পাকিয়ে যাচ্ছে। মাথা নেড়ে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসার চেষ্টা করলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ৩:৩৭ বাজে। ল্যাসি অর্থপূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। বুঝে গেলাম ব্যাটা কি বলতে চাইছে। আচ্ছা, দিচ্ছি। উঠে গিয়ে ফ্রিজ থেকে বিড়ালের খাবারের প্যাকেটটা বের করে একটা বাটিতে ঢেলে ওর সামনে দিয়ে আমার নিজের জন্য একটা সালাদের বাটি নিয়ে আবার কম্পিউটারের সামনে বসে গেলাম। ভাবলাম একবার ম্যাকলিনে ফেডারেল মর্গে ফোন দিয়ে মার লাশটার ব্যাপারে জিজ্ঞেস করি, কিন্তু ওরা ইনগ্রিডকেই কিছু বলেনি। আমাকে তো পাত্তাই দেবে না। যদি আমাকে জিজ্ঞেস করে বসে মার নাম কি, কি বলবো তখন? স্যালি বিন্স না রেবেকা হ্যালগ্রেভস? এই দুটো ছাড়াও যে তার আর কত নাম আছে আল্লাহ মালুম। এএসটি আমাকে যে রিপোর্টটা পাঠিয়েছিল সেটা আবার খুললাম। একটা জিনিস এই প্রথম চোখে পড়ল। যদিও ধারণা করা হচ্ছে মার মৃত্যু হয়েছে তার লাশটা খুঁজে পাওয়ার ২৪ থেকে ৪৮ ঘন্টা আগে, কিন্তু কর্তব্যরত ডাক্তার একটা নির্দিষ্ট সময়েও উল্লেখ করে দিয়েছেন, শনিবার রাত ৩:৩০টার দিকে। ওই দিন ছিল অক্টোবরের ২ তারিখ। নিয়তির খেলা কতই না অদ্ভুত। এত সময় থাকতে মা কিনা মারা গেলেন এমন সময়ে যখন আমি জেগে থাকি। আচ্ছা, মার মাথায় যখন গুলিটা ঢুকছিল তখন আমি কি করছিলাম? শনিবারের রুটিন তো একদমই সাদামাটা। এই একটু গেম অফ থ্রোনস দেখেছি, খাওয়া দাওয়া করেছি, কিছুক্ষণ দৌড়ে এসে স্টক মার্কেটে ঢুঁ মেরেছিলাম। অন্যরকম কোনো কিছু তো ঘটেনি সে রাতে। কিন্তু হ্যাঁ, মনে পড়েছে, এই ব্যাপারটাই খোঁচাচ্ছে এতক্ষণ আমাকে। সেদিন যখন দৌড়াতে যাওয়ার জন্য দরজাটা খুলি তখন একটা প্যাকেট পড়েছিল সামনে। এটা অবশ্য তেমন অদ্ভুত কিছু না, কারণ অ্যামাজনে প্রায় আমি জিনিসপত্র অর্ডার দেই। কিন্তু প্যাকেটগুলো আমার চোখে পড়ে না, কারণ আমার হয়ে ইজাবেলই সব ডেলিভারি নেয় আর সব কিছু খুলেও দেখে, সেটা জামা কাপড় কিংবা বইপত্র যাই হোক না কেন। কিন্তু শুক্র আর শনিবার ইজাবেলের ছুটি, এই ২ দিন সে আসে না। এই সময়ের মধ্যে কিছু আসলে সেটা বাইরেই পড়ে থাকে, আর আমাকেই সব কিছু খুলে দেখতে হয়। তাই আমি চেষ্টা করি সব কিছু রোববারে অর্ডার করতে, তাহলে শুক্রবারের আগেই বাসায় পৌঁছে যায় জিনিসগুলো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সেদিন প্যাকেটে করে যে ভিডিওটা এসেছিল সেটা আমি অর্ডার করিনি। আমি ভেবেছিলাম বাবা হয়তো আমার হয়ে অর্ডার করে দিয়েছেন। এটা তিনি আগেও করেছেন, যদিও আমি বেশ কয়েকবার তাকে বলেছি ইন্টারনেট থেকে সিনেমা ডাউনলোড করে নিতে পারি। তারপরও তিনি ভিডিও পাঠাতেন। তাকে যখন জিজ্ঞেস করেছিলাম এই ব্যাপারে তখন বলেছিলেন তিনি মোটেও আমার জন্য ওই ফালতু এলিয়েনদের সিনেমাটা অর্ডার করেননি। আমার কাছে মনে হয়েছিল তিনি মজা করছেন, কারণ এ ওয়াক টু রিমেম্বার নামে একটা সিনেমা যখন বের হয়েছিল তখন তিনি এই কাজটা করেছিলেন। নিজে অর্ডার করে পরে এমন ভাব নেন যেন তিনি কিছুই জানেন না এই ব্যাপারে। আমি গেম অফ থ্রোনস দেখা নিয়ে অনেক ব্যস্ত, আর মাত্র ২ সিজন বাকি আছে, তাই এর মাঝে অন্য কিছু দেখার কথা মাথায় আসেনি। তাছাড়া বাবা আমাকে এর আগে যে দুটো সিনেমা পাঠিয়েছিলেন, দ্য শশাঙ্ক রিডেম্পশন আর মিডনাইট এক্সপ্রেস, ও দুটো এখনও দেখা হয়নি। তাই ৫ দিন আগে নতুন ভিডিওটা বুকশেলফের একদম নিচে রেখে ওটার কথা ভুলেই গিয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে বাবা হয়তো আসলে ভিডিওটি পাঠাননি, অন্য কেউ কি পাঠাতে পারে? মা? মাকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার পেছনে একটা কারণ হতে পারে, তিনি হয়তো খুব গুরুত্বপূর্ণ কিছু জানতেন অথবা গুরুত্বপূর্ণ কিছু চুরি করেছিলেন। আচ্ছা, উনি কি জাতীয় পর্যায়ের কোনো তথ্য চুরি করেছিলেন যার কারণে হোমল্যান্ড সিকিউরিটি তার পেছনে লাগে? ইনগ্রিড কালকে কালো স্যুট পরা এক লোকের কথা বলছিল যে নিজেকে হোমল্যান্ড সিকিউরিটির বলে দাবি করে। আমি দৌড়ে গিয়ে বুকশেলফের একদম নিচ থেকে ভিডিওটা বের করে হাতে নিলাম। মেন ইন ব্ল্যাক। ডিভিডির কেসটা খুলে দেখলাম ভেতরে কিছু লেখা আছে কিনা, কিন্তু সেরকম কিছুই চোখে পড়ল না। এবার ভিডিওটা কম্পিউটারের উপর রেখে দৌড়ে ময়লা ফেলার বাক্সটার সামনে গেলাম এই আশায় ভেতরে হয়তো অ্যামাজনের প্যাকেটটা থাকবে। কিন্তু না, ময়লার বাক্সটা একদম খালি। আচ্ছা, ওই বাদামি রঙের কার্ডবোর্ডের প্যাকেটটায় কি কিছু লেখা থাকতে পারে? এই প্রথম আমার মনে হচ্ছে
মার মৃত্যুর সময় সম্পর্কে ডাক্তারদের ধারণা হয়তো আসলেও ঠিক। মার পক্ষে এটা খুবই সম্ভব। তিনি অ্যামাজনের একটা প্যাকেট নকল করে আমার দরজার সামনে রেখে যেতে পারেন, কারণ বহুদিন ধরে তিনি গুপ্তচর বৃত্তি করে আসছেন। মার লাশটাও পাওয়া গেছে আমার বাসা থেকে মাত্র 6 মাইল দূরে। এটা কি কাকতালীয় ঘটনা, নাকি তিনি আসলেও আমার বাসার সামনে এসেছিলেন? এখন বাজে 3:49। কম্পিউটারের সামনে বসে সিনেমাটা ছেড়ে দিলাম। অপেক্ষা করছি। পর্দায় হয়তো যে কোনো মুহূর্তে ভেসে উঠবে কোনো গোপন পারমাণবিক বোমার ছবি কিংবা রাশিয়ার গুপ্তচরদের কোনো তালিকা। এমনটাও হতে পারে প্রেসিডেন্টের কোনো রগে ভিডিও প্লে হওয়া শুরু করবে এখনই। কিন্তু পর্দায় যেটা শুরু হলো সেটার কথা আমি কল্পনাও করিনি। ফালতু সিনেমাটা। চোখ খুলে দেখি 2:58 বাজে। গত কয়েক মাসের মধ্যে এই প্রথম একটু আগে ঘুম ভেঙে গেল। 2টা বাড়তি মিনিট। সময় ব্যাপারটা আমার কাছে অনেকটা টাকা পয়সার মতো। একবার বাবাকে আমি এটা বোঝানোর চেষ্টা করেছিলাম। তিনি যদি কখনো ঘুম থেকে উঠে দেখতে পান তার বিছানার পাশের টেবিলে $2000 রাখা, তিনি কিন্তু সাথে সাথে ওটা খরচ করার ব্যাপারে চিন্তাভাবনা করা শুরু করবেন। আমার ক্ষেত্রেও এই 2 মিনিটের ব্যাপারটা সেরকমই কিছু। এই বাড়তি 2 মিনিট কি আমি একেবারে খরচ করে ফেলবো, নাকি ভেঙে ভেঙে খরচ করব? গোসলটা 1 মিনিট বেশি করা যেতে পারে, আবার 7টা বাড়তি বুকডনও দেয়া যেতে পারে। দৌড়ানোতেও একটু সময় দেয়া যায়। ভাবলাম একবার ল্যাসিকে জিজ্ঞেস করে দেখি ও কী বলে, কিন্তু ব্যাটা তখনও মরার মতো ঘুমাচ্ছে। ওকে জিজ্ঞেস করেও লাভ হতো বলে মনে হয় না। ও চাইতো ওই 2 মিনিট আমি ওর পেটটা চুলকে দেই। হঠাৎ খেয়াল করে দেখি ইনগ্রিড আমার ঘরে, তার মানে রাতে সে এখানে ছিল। ইজাবেল আমার জন্য যে খাবার রান্না করে গেছে সেটা ওভেনে গরম করে নিয়ে ঘরে ফিরে এলাম তাড়াতাড়ি। ইনগ্রিড বালিশে হেলান দিয়ে বসে আছে। ওর হাতেও একটা বাটি আর 1 গ্লাস দুধ তুলে দিলাম। সাথে সাথে খাওয়া শুরু করলো। খিদে পেয়েছে অনেক, সেটা বোঝাই যাচ্ছে। বলো তো দেখি আমি কি জানতে পেরেছি? মুখ ভর্তি খাবার নিয়ে কাঁধ ঝাঁকিয়ে কিছু একটা বলল ইনগ্রিড। আমার মা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত ছিলেন না। ওর ভ্রুজোড়া উঁচু হয়ে গেল। তিনি একজন গুপ্তচর ছিলেন। ইনগ্রিডের গলায় খাবার আটকে গেল। কেশি উঠল একটু। দুধের গ্লাস থেকে 2 ঢোক গিলে নিয়ে একটু স্বাভাবিক হলো সে। কি বলো এগুলো? বাবার কাছ থেকে যা যা জানতে পেরেছি সব খুলে বললাম ওকে। তোমার বাবা কি আসলে এতদিন তোমাকে কিছু বলেননি? আমি মাথা নাড়লাম। কিভাবে সম্ভব এটা? আসলে বাবা চেয়েছিলেন আমি যাতে মাকে ঘৃণা না করি। এটাও একটা কারণ হতে পারে। কিছুক্ষণ নীরব থাকার পর বলল ইনগ্রিড। এরপর আমি ওকে আমার সন্দেহের ব্যাপারটা বললাম। মা হয়তো সিআইয়ের কাছ থেকে গোপন কোনো নথি চুরি করেছিলেন, অথবা তিনি এমন কোনো গোপনীয় বিষয় জানতেন যার কারণে হোমল্যান্ড সিকিউরিটি তার খুনের ঘটনাটার সাথে জড়িয়ে গেছে। ইনগ্রিডও মাথা নেড়ে আমার কথায় সম্মতি জানালো। ওকে সিনেমার ডিভিডির কথাটা বললাম। তোমার ধারণা তোমার মা ওই সিনেমাটা পাঠিয়েছেন? তা না হলে আর কে পাঠাবে? বাবাও তো পাঠাননি। ওর দিকে অর্থপূর্ণ দৃষ্টি নিয়ে তাকালাম। না, আমিও পাঠাইনি। যাই হোক, কেউ তো একজন পাঠিয়েছে, আর সেটা এমন একদিনে আমার কাছে এসে পৌঁছেছে যেদিন আমার মা খুন হয়েছেন। ওকে মার ময়নাতদন্তের রিপোর্ট আর তার লাশটা যে আমার বাসা থেকে 6 মাইল দূরেই পাওয়া গেছে সেটা বললাম। ওয়াকার আমাকে আগেই বলেছে লাশটা কোথায় পাওয়া গেছে, কিন্তু তার মানে এটা নয় যে তাকে ওখানেই খুন করা হয়েছে। এমনটাও হতে পারে তাকে আরও 50 মাইল দূরে খুন করে লাশটা পোটোম্যাক নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। হতে পারে, কিন্তু তাকে আমার বাসার এত কাছেই পাওয়া গেছে, এই ব্যাপারটা একটু বেশি কাকতালীয়। তা ঠিক, তবে গত 6 বছরে একটা ব্যাপার আমি শিখেছি। মানুষের ধারণার চেয়ে অনেক বেশি কাকতালীয় ব্যাপার ঘটে থাকে এই লাইনে। আমি মাথা নাড়লেও পুরোপুরি সন্তুষ্ট হলাম না। আচ্ছা, ডিভিডিটা কোন সিনেমার? মেন ইন ব্ল্যাক। জবাবে ও হাসলো একবার। আসলেও ওই সিনেমাটাই আছে নাকি ডিভিডিটাতে? এতক্ষণ পর্যন্ত যতটুকু দেখেছি ওটাই। গত রাতে ঘুমাতে যাওয়ার আগে 9 মিনিট আমি সিনেমাটা দেখেছি।
শুরুতে দেখা যায় কালো চামড়ার এক পুলিশ এক চোরকে ধাওয়া করছে, কিন্তু চোরটা 10 তলা বিল্ডিংয়ের উপর থেকে লাফ দেওয়ার পর তার আসল পরিচয় বের হয়ে আসে। সে একটা এলিয়েন। এরপর কালো স্যুট পরা সাদা চামড়ার এক লোক এসে পুলিশ অফিসারটাকে একটা লাল ইটের দিকে তাকাতে বলে। ব্যাস, কিছুক্ষণ আগে যা যা দেখেছে সব ভুলে যায় অফিসার। যে প্যাকেটে করে ডিভিডিটা এসেছে সেটার কি হলো? ইনগ্রিড জানতে চাইল আমার কাছে। সেটা ইজাবেল ফেলে দিয়েছে। গালটা একটু ফোলালো। হ্যাঁ, আমি জানি, ওটার ভেতরে কিছু লেখা ছিল হয়তো। জবাবে একবার শ্রাক করে হয়তো সে এটা বোঝানোর চেষ্টা করলো এখন আর কিছুই করার নেই। চলো সিনেমাটা দেখবো এখন। ল্যাপটপ খুললাম। পপকর্ন আছে? থাকতে পারে, হেসে বললাম তাকে। রান্নাঘরের ক্যাবিনেট খুলে দেখলাম পপকর্নের যে প্যাকেটটা আছে সেটা মেয়াদ উত্তীর্ণ। এটার মেয়াদ শেষ হয়ে গেছে, ওখান থেকেই চেঁচিয়ে জানালাম। আমি এসব শুনতে চাই না, আমার পপকর্ন চাই। আমি পপকর্নের প্যাকেটটা ওভেনে দিয়ে সোফাটার কাছে গেলাম যেখানে ইনগ্রিড সব জামা কাপড় খুলে রেখেছে। ওর মোবাইল ফোনটা পার্স থেকে অর্ধেক বের হয়ে আছে। আমি হাতে নিলাম ওটা। মোবাইলের স্ক্রিনে আমার ঘুমন্ত অবস্থার একটা ছবি। ল্যাসিও শুয়ে আছে আমার বুকের উপরে। ছবিটা দেখলেই আমার হাসি পায়। মোবাইলের ফ্ল্যাশলাইটটা একবার জ্বলে উঠল। একটা মেসেজ এসেছে। আমি পড়ে নিলাম এক লাইনের মেসেজটা। ওভেনের বিপ আওয়াজটা শুনে বাস্তবে ফিরে এলাম। ফোনটা জায়গা মতো রেখে দিয়ে পপকর্ন নিয়ে বিছানে উঠে বসলাম আমিও। ল্যাসিও লাফ দিয়ে আমার কোলে উঠে বসল। এখন বাজে 3:19। আচ্ছা, শুরু থেকে এ পর্যন্ত কি হয়েছে সিনেমাটাতে? আমি মাথা থেকে মেসেজটার কথা ছেড়ে ফেলে ওকে এ পর্যন্ত সিনেমায় যা যা ঘটেছে সেগুলো বললাম। পরে টানা 40 মিনিট ধরে আমরা সিনেমাটাই দেখলাম। 3:59 সময় ল্যাপটপ বন্ধ করে দিলাম আমি। ইনগ্রিড আমার ঘাড়ে মাথাটা রাখল। গুড নাইট। গুড নাইট। দাঁড়াও, তুমি না আমাকে তোমার সকালের মিটিংটার ব্যাপারে কি যেন বলতে চেয়েছিলে? ওহ, আসলে মিটিংটা বাতিল হয়ে গেছিল, তাই আমাকে আর সকালে উঠতে হয়নি। আমি ইনগ্রিডের ফোনের মেসেজটার কথা চিন্তা করলাম আবার। সকালবেলা দেখা করার জন্য ধন্যবাদ। কিন্তু আমি মেসেজটা নিয়ে চিন্তিত না মোটেও। আমার চোখে পড়েছে যে নাম্বার থেকে মেসেজটা এসেছে সেটা। এই নাম্বারটা আমার বিছানার পাশের টেবিলের ড্রয়ারে যে কার্ডটা রাখা সেখানে লেখা। ইনগ্রিডের সকালের মিটিংটা ছিল আমেরিকার প্রেসিডেন্টের সাথে। পরের 2 দিন আমি কাটালাম সিনেমাটা দেখে দেখে আর বাবার সাথে কথা বলে। তিনি মার সম্পর্কে যা যা জানতেন সব কিছুর একটা তালিকা করেছেন। মা কোথায় বড় হয়েছেন, তার পরিবারের কথা, তার স্কুলের কথা, তার গাড়ির কথা, সব কিছু। কিন্তু এর মধ্যে বেশিরভাগ তথ্যই আমার আগে থেকে জানা ছিল, আর এর প্রত্যেকটাই আমার জানা মতে মিথ্যে। সিনেমাটা অবশ্য ভালোই ছিল, কিন্তু ওটাতে গোপন কোনো মেসেজ লুকানো ছিল না মোটেও। আমার তো নিজেরই সন্দেহ হওয়া শুরু হয়েছিল মা বোধহয় ওটা পাঠাননি। কিন্তু 10 মিনিট আগে অ্যামাজনের কাস্টমার কেয়ারে ফোন করে আমি এ ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। ফোনটা যে ধরেছিল তাকে আমার বাসার ঠিকানা আর ডেলিভারির তারিখটা দিলে সে একটু খুঁজে দেখে বলল ক্রেডিট কার্ডের মাধ্যমে ওটার বিল পরিশোধ করা হয়েছিল। ক্রেডিট কার্ডটা নিবন্ধন করা জেইন ডো নামে। ফরেন্সিক এক্সপার্ট এবং হোমিসাইডের তদন্তকারীরা অজ্ঞাতনামা নারী লাশকে যে নামে ডাকে। আমি আবিষ্কারটা নিয়ে চিন্তা করছিলাম, এমন সময় আমার মোবাইলটা ভাইব্রেট করে উঠল। ইনগ্রিডের কাছ থেকে একটা মেসেজ এসেছে। কালকে তো তুমি কিছু জানালে না, সিনেমাটা শেষ হলো কিভাবে? এটার ভিতরে কিছু খুঁজে পাওনি নিশ্চয়ই? উত্তরে কি লিখবো বুঝতে পারলাম না। আসলে উত্তর দেব কি না সেটা নিয়েও ভাবতে লাগলাম। ও আমাকে ওই মিটিংটার ব্যাপারে মিথ্যে কথা বলেছে। প্রেসিডেন্টের সাথে সে দেখা করতেই পারে, কারণ প্রেসিডেন্ট যে মামলায় ফেসে গেছিলেন সেটা তদন্তের দায়িত্বে ছিল ইনগ্রিড, তাই দাপ্তরিক কোনো কাজে সে যেতেই পারে ওখানে। কিন্তু এটা নিয়ে মিথ্যে কথা বলবে কেন? মিটিংটা বাতিল হয়ে গিয়েছিল কেন বলবে? মেসেজটা দেখে বোঝা যাচ্ছিল প্রেসিডেন্ট সুলিভানই তাকে ডেকে পাঠিয়েছিলেন। সুলিভানকে আমি পছন্দই করি, কিন্তু কাউকে পছন্দ করা আর তাকে বিশ্বাস করা সম্পূর্ণ আলাদা ব্যাপার। ইনগ্রিডের সাথে আমার সম্পর্কটা 6 মাসের হলেও এই সময়ের মধ্যে আমরা সর্বোচ্চ 70 ঘন্টা একসাথে কাটিয়েছি। আমাদের সম্পর্কটার ধরন নিয়ে আমি সন্দিহান।
আমি কি ওর সব ধরনের চাহিদা মেটাতে পারছি? আমি পাল্টা মেসেজ লিখলাম, সিনেমাটা ভালোই ছিল, কিন্তু কোনো সূত্র পাইনি। উত্তর আসলো একটু পরেই, ধুর, নতুন একটা কেস পেয়েছি, এক সিরিয়াল কিলারের। নিজেকে পোপ বলে দাবি করে সে। তোমার সাথে বোধহয় কয়েকদিন দেখা হবে না। আচ্ছা, তুমি ঠিক আছো? একটু ব্যস্ত। আমি তোমার মার ব্যাপারেও চোখ কান খোলা রাখছি। ধন্যবাদ। এখনই আবার মেন ইন ব্ল্যাক 2 দেখতে বসো না। আমি দেখিনি অবশ্য, কিন্তু রিভিউ পড়েছি, জঘন্য নাকি ওটা। দেখব না, পরে দেখা হবে তোমার সাথে। ভাবলাম মেসেজে একবার লিখি, প্রেসিডেন্ট সুলিভানকে আমার পক্ষ থেকে হ্যালো জানিয়ে দিও। কিন্তু বোকার মতো কিছু করার আগেই ফোনটা রেখে দিলাম। এখন বাজে 3:37। চল যাই, জোরে বললাম। ল্যাসি লাফ দিয়ে সোফা থেকে নেমে গেল। ওর চেইনটা নিতে গিয়েও নিলাম না, বেচারা গত 3 দিন ধরে বাইরে যাচ্ছে না। 1 মিনিট পরে আমি আর ল্যাসি রাস্তা ধরে দৌড়াচ্ছি। ইনগ্রিডের ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলার একমাত্র উপায় হচ্ছে মার সম্পর্কে চিন্তা করা। তাও 1 মাইল পর্যন্ত ওর ব্যাপারটাই ভাবতে লাগলাম। মনে হচ্ছে ওকে গুড নাইট জানিয়ে একটা মেসেজ পাঠিয়ে দেই, আর এটাও জানাই ও আমার জীবনে এসেছে বলে আমি কতটা ভাগ্যবান। ও আমাকে প্রেসিডেন্টের সাথে মিটিংটার ব্যাপারে মিথ্যা কথা বলেছে এ নিয়ে আমি চিন্তিত নই, কারণ আমি ওকে বিশ্বাস করি, ওকে ভালোবাসি। মাথা নেড়ে চিন্তাটা বিদায় করে দিয়ে মার কথা ভাবা শুরু করলাম। আমি প্রথমে ভেবেছিলাম মা হয়তো নিজে এসে আমার দরজার সামনে প্যাকেজটা রেখে গেছেন, কিন্তু আসলে সেটা ঘটেনি। তিনি সরাসরি অ্যামাজনের মাধ্যমেই ওটা ডেলিভারি করিয়েছেন, তাই ওটার প্যাকেটের গায়ে কিছু লেখা থাকার সম্ভাবনাও কম, যদি না ডেলিভারি যে করেছে তার সাথে মার কোনো প্রকার আঁতাত থেকে থাকে। তাহলে এত কাঠখড় পুড়িয়ে ডিভিডিটা পাঠানোর মানে কি? তিনি কি সিনেমার মাধ্যমে বা সিনেমার নামের মাধ্যমে কোনো মেসেজ পাঠাতে চেয়েছেন? মেন ইন ব্ল্যাক, এর মানে সিআইএ, তাই না? এ ব্যাপারে আমি নিশ্চিত, কিন্তু আরও কোনো গভীর অর্থ আছে নাকি এটার? সিনেমাটার অভিনেতারা কোনোভাবে জড়িত? সিনেমার মূল চরিত্র সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি। একজনের নাম উইল স্মিথ আর আরেকজনের নাম টমি লি জোন্স, কিন্তু তাদের অতীত ঘেঁটে আগ্রহ উদ্দীপক সেরকম কিছুই খুঁজে পেলাম না। পপ কালচার নিয়ে অবশ্য আমার জ্ঞান সীমিত। সিনেমার ডায়ালগগুলো রূপক অর্থে অন্য কিছু বোঝায়নি তো? চিন্তা করা থামিয়ে ফোনের ঘড়ির দিকে তাকালাম। 3:48 বাজে। ঘুরে বাসার দিকে রওনা হলাম। যখন সেখানে পৌঁছালাম তখন বাজে 3:56। ল্যাসিকে কাছে পিঠে কোথাও খুঁজে পেলাম না, কিন্তু ওর প্রতি আমার বিশ্বাস আছে, ও ঠিকই পথ চিনে ফিরে আসবে। দরজাটা ওর জন্যে খোলা রেখে দিলাম। পেট ভরে পানি খেয়ে বিছানার দিকে এগিয়ে গেলাম আমি। এখন আর গোসল করার সময় নেই, কিন্তু এই ঘামে ভেজা কাপড় পরে শুতে ইচ্ছা করছে না। ওগুলো খুলে বিছানায় উঠে পড়লাম। শুয়ে শুয়ে আমি আমার আর ইংগ্রিডের মধ্যে চালাচালি করা মেসেজগুলো দেখতে লাগলাম। ওকে না দেখতে পেরে যে আমার খারাপ লাগছে এই কথাটা টাইপ করতে যাব, এমন সময় ব্যাপারটা আমার মাথায় আসলো। ওর শেষ মেসেজটা। এখনই আবার মেন ইন ব্ল্যাক 2 দেখতে বসো না। আমি দেখিনি অবশ্য, কিন্তু রিভিউ দেখেছি, জঘন্য ওটা। এটাই রিভিউ। লাফ দিয়ে বিছানা থেকে উঠে কম্পিউটারের দিকে দৌড় দিলাম। অ্যামাজন অ্যাকাউন্টে লগ ইন করে মেন ইন ব্ল্যাক লিখে সার্চ দিতেই দেখালো 517টা রিভিউ আছে এটা নিয়ে। রিভিউগুলো দেখতে দেখতে নিচের দিকে স্ক্রল করতে লাগলাম। শেষের দিক থেকে 2 নম্বর রিভিউটা লেখা হয়েছে অক্টোবরের 2 তারিখে। আমার মা ওই দিনই খুন হন, আর রিভিউটা লিখেছি স্বয়ং আমি।